আমার পিছনে কোন পাওয়ার কাজ করে বল না, তোরা এত বড় সাহস থাকলে বল আমার পিছনে কোন পাওয়ার কাজ করে, তুই বল দেখি। আমি এখন এসব সদস্য পদ নিয়েও ভাবছি না। প্রথমত হলো আমি মিশা ভাইয়ের যোগ্যতা নিয়ে কথা বলি নাই, 1 নাম্বার। এটা হয়তোবা মিশা ভাই কোথাও শুনতে ভুল করছে। আমি দুজনকে নিয়ে খুব কথা বলছি। একজন হলো ডিএ তায়েব, যে বলছে আমার সদস্য পদ খারিজ করতে পারে, আমি তাকে নিয়ে কথা বলছি। আর কারণ হলো যে যখন ডিএ তায়েব সদস্য হয় তখন আসলে অফিসিয়ালি ওনার কয়েকটা ছবি রিলিজ হচ্ছে, সেটা যদি এখন আমরা তলায় দেখতে যাই তাহলে দেখা যাবে উনি সদস্য হতেই পারে না। হয়তোবা ওনার কারোর সাথে ফ্রেন্ডশিপ ছিল ওই সময়, ইয়ে ছিল, সেটা হয়তোবা দিয়ে উনি সদস্য পদ নিয়ে নিয়েছে। ওনাকে বলছি যে আমাকে নিয়ে কথা বলার যোগ্যতাই ওনার নাই। উনি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার না, উনি কোনো বাংলাদেশে কোনো নক্ষত্র না যে আমরা ডিএ তায়েব এক নামেই চিনবো। ওনাকে নিয়ে আসলে কথা বলা হয়েছে, ডিপজল ভাইকে নিয়ে হয়েছে। তার কারণ হলো উনি প্রথমেই বলছে যে আমি নাকি ওনাকে পিতৃতুল্য বলে আসছি। আমি ওনাকে কখনোই পিতৃতুল্য বলিনি। উনি ওখানে বসে বলছে নিপুণ আমার মেয়ের মতো। আর মিশা ভাইকে নিয়ে আমি যেটা বলছি, ওনারা অনেক রকম কথাবার্তাই বলছে, অনেক। উনি যার সাথে প্রেসিডেন্ট ছিলেন সে যে এত বছর ধরে, 2টা বছর ধরে মানে কি টাইপের কথাগুলো বলছে মিডিয়াতে, এটা কিন্তু আমরা সবাই জানি। ওই তখন তো ওনাদের এত খারাপ লাগে নাই। অন্যের উপর থুতু ফেলতে গেলে সেটা নিজের উপরেই পড়ে, কারণ উপর দিকেই তো ফেলবো, তখন সেটা আমার উপরে এসে পড়ে যাবে। তাই ওইটা ওনাদের কোনো কিছু হলো না। তখন কিন্তু একবারও বলে নাই যে বেয়াদব জায়েদ এগুলা কি বলতেছিস, কেন এগুলা বলছিস। আমাকে নিয়ে বলছে, কাঞ্চন ভাইকে নিয়েও বলছে। তারপর সেখানে সে আমার পিছনে কোন পাওয়ার কাজ করে বল না, তোরা এত বড় সাহস থাকলে বল আমার পিছনে কোন পাওয়ার কাজ করে, তুই বল দেখি। তো এখন আমি মিশা ভাইকে নিয়ে এটাই বলছি, শুধু কিনা আমি ওনাদেরকে নিয়ে কথাই বলতে চাই না, ওনাকে নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। কারণ যে শুধু জাজমেন্ট করতে হলে সবকিছু নিয়ে আপনি জাজমেন্ট করবেন, জাজমেন্ট শুধু একা কাউকে নিয়ে করতে পারবেন না। যখন আপনি একা কাউকে নিয়ে জাজমেন্ট করবেন তখন আমি ওগুলার কোনো অ্যান্সার করব। ওনার কাছ থেকে, ওনাদের কাছ থেকে আর কি আশা করতে পারেন বলেন। আমি ওনাদের এসব ব্যাপার নিয়ে কথাই বলতে চাই না। আমি এখন এসব সদস্য পদ নিয়েও ভাবছি না। সদস্য পদ কাদের দরকার আমি বলে দিই। আমি আজকে 17 বছর কাজ করি। 17 বছরে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সমিতি থেকে আমি বলছি যে আমাকে একটা এনওসি দেন, তারপর আমার একটা এনওসি লাগবে, আমার একটা এটা লাগবে, ওটা লাগবে। আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে 103 জনের ওরা কেন গেল। দেখেন ওরা খুব নিরীহ শিল্পী, ওদের যেমন এই সদস্য পদটা খুব বেশি দরকার, কারণ ওদের তো ফেস ভ্যালু নেই, ওদেরকে তো কেউ চিনে না। ওরা যখন রাস্তায় রাতে মানে অনেক লেট নাইট কাজ করে বাসায় ফিরে, তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তায় হয়তো বা চেকিং এ ওদেরকে বলে যে তুমি যে শিল্পী তোমার আইডি কার্ড কোথায়। তো আমার মনে হয় যে এই কার্ডটা ওনাদের খুবই দরকার, আর আমাদের জন্য এই কার্ডটা হলো এটা একটা, আমরা এখানে সদস্য, আমাদের এই জন্য দরকার। তো এখন আমি আসলে সদস্য পদ এগুলি নিয়ে ভাবছি না। আমি আসলে এখন ভাবছি যেটা, আমি যেখানে একটা রিট পড়ছি, আমি এখন আসলে আমার আইনি প্রক্রিয়াটা নিয়ে আমি ভাবছি। এখানে খোলসা করতে গেলে একটা মেয়ের নাম চলে আসে, এবং ওই মেয়েটার নাম যদি চলে আসে তাহলে অনেকেই প্রশ্ন করবে খসরু ভাই কেন সাধারণ সম্পাদককে ফেলি ওই মেয়েটাকে ফোন করলো। তো আমি আসলে অতটুকুতে যাব না। যেটা হলো যে আমাকে 2:30টার সময় ওই মেয়েটাকে ফোন করা হচ্ছে 1:30টার দিকে। আমি ওই মেয়েটাকে ধন্যবাদ দিব, কারণ ও যদি আমাকে সেদিন ব্যাপারটা ইনফর্ম না করতো, চেপে গেলে কিন্তু আমি জানতামই না। ও কিন্তু এসে আমাকে সাথে সাথে বলে দিচ্ছে যে কি বলতেছে এগুলা, বলতেছে আমরা বসে থেকে কি করব, বাসায় চলে যেতে বলছে। কে বলছে? বললো। আমি বললাম খসরু ভাই বলছে। বলে হ্যাঁ খসরু ফোন করে বলছে। আমি বললাম কি বলো, 1:30টা এখনো তো ব্যালেটই খুললো। তখন ও আমাকে বললো তুমি কি আমাকে একটা পারমিশন দিবা আমি ভিতরে যাই। হ্যাঁ যাও। ওই মেয়েটাই, কিন্তু আমি ওই মেয়েটা এই জন্য বলছি যাতে কেউ বুঝতে না পারে যে আমাকেও জানালো যে না এখন 100 ব্যালেট বাকি। তাহলে 100 ব্যালেট বাকি হলে উনি কিভাবে বাসে চলে যেতে বলে আমাদেরকে।
তারপরে সেকেন্ড ফোনটা আসছে আমার কাছে আড়াইটার দিকে, যে আমার অবস্থা খুবই খারাপ, আমি বসে থেকে কি করব, আমি যাতে বাসায় চলে যাই। এর পরবর্তী না 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 তখন তো আমি বললাম যে না, আমি বাসায় যাব না। কেন আমি বাসায় যাব? আমি এই পুরো রেজাল্ট নিয়ে তারপর যাব। আর তারপরে যেটা হচ্ছে যে আসলে আমার ফোনটা আসলে যেটা হচ্ছিল, আমার ফোনে কোনো ফোন আসতেছিল না। মানে সামহাও আমার ফোনটা কি জ্যামার হয়ে গেছিল নাকি আমার ফোন, আমি কোনো আর নিউজ পাচ্ছিলাম না। মানে সকাল 7টা পর্যন্ত আসলে আমি জানি যে আমি মনে হয় 50টা ফটো পাইনি, যেটা আসলে আমি স্টেটমেন্টে দিচ্ছি যে আমি তো ভাবছিলাম যে আমি ডিপজল ভাইয়ের সামনে হয়তো 50টা ফটো পাবো না। প্রশ্ন তো উনি এখানে, এগুলা তো খুব ভিত্তিহীন কথা। সেটাও কোর্ট থেকে হয়ে আসছিল, উনি কোর্টের সাথে ফাইট গুলা করবে, আমার সাথে না। একটা জিনিস যখন আইনি প্রক্রিয়ায় যায় তখন আমাদের একটু ওয়েট করা দরকার না, যে ওখান থেকে আমাদের কাছে কি কি লিস্ট আছে, বা যিনি আমার লয়ার ওনার কাছে নিশ্চয়ই কিছু লিস্ট তো আছে না, কিছু ব্যাপার তো আছে। এখন সেটার জন্য ওনারা অপেক্ষা না করে ওনারা এত কেন মানে উত্তেজিত হয়ে গেছে? সবকিছুর ওনারা উত্তর পাবে, সেটা কোর্ট থেকেই পাবে। আমার মনে হয় এটা বেটার। সবার জন্যই শুভকামনা। কারণ আমি যতদিন এখানে ছিলাম, আমাকে কেউ মানে বলতে পারবে না যে আমি আসলে কাউকে খুব হিট করে কথা বলছি। আমাকে লাস্ট 2 বছর যে পরিমাণ হিট করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কেউ এটার কোনো প্রতিবাদ করে নাই। তো যখন দেখলাম যে কেউ এটা যখন প্রতিবাদ করছে না, তো আজকে যখন আমি আপনাদেরকে নিয়ে বলছি, তখন কেন আপনারা এটার এত গায়ে লাগছে? তখন কেন চিন্তা করেন নাই যে ওকে নিয়েও তো বলছিল, আমরা তো এটা থামানোর চেষ্টা করি না। তো যেহেতু সবাই চিন্তা করে যে না না মানে আমি একজন শিল্পী, আমার এতটুকু বলার রাইটস আছে, উনিও মনে করে আমি শিল্পী, আমার বলার রাইটস আছে, তো যে যারটা কেয়ার করবে। তো আমার মনে হয় যে সেই আরেকটা কথা, আমি ইসি প্যানেল ইলেকশন করছিলাম, রাইট? সেটা মনে হয় সাকিবের প্যানেল ছিল, এবং ইলেকশনের আগের দিন আমি লন্ডন থেকে আসছি। আপনি কি উত্তর পেয়েছেন? যেদিন প্যানেলটা আসলে তখন মানে ইলেকশনটা কিন্তু তখন আমরা ওইভাবেই নিতাম না। তো ইসির অতটা মানে আমার কাছে যদি জিনিসটা অতই খুব বেশি গুরুত্ব থাকতো, তাহলে তো আমি নিশ্চয়ই ওই 15-18 দিন লন্ডনে বসে থাকতাম না। কারণ তখন আমার মেয়ে লন্ডনে পড়ে, ওর মনে লন্ডন স্কুলে করে একটা কাজ ছিল। আমি কিন্তু ওই প্যানেল পরিচিতির পরপরই আমি কিন্তু লন্ডন চলে গেছি, এবং আমার এখনো মনে আছে আমি ঠিক তার আগের দিন আসছি। এবং ইলেকশনের দিন একজনের কথা আমার খুবই মনে আছে, সেটা হলো রত্না। কেন মনে আছে? রত্না এসে বলতেছে, ও তুমি আজকে আসছো, আসো আসো বসো বসো, তুমি তো আসলে ইলেকশন করতেছিলাম। আমি কি হ্যাঁ, আমি তো ছিলামই না, আমি তো আসলে কালকে রাত্রে আসছি। তো ও আমাকে খুব মানে একটা চেয়ার এরকম দিচ্ছিল বা বলছিল বসো, এই জন্য ওর কথাটা আমার মনে আছে। আমি যেটা খুব সিরিয়াসলি করব, সেটা আমি খুবই সিরিয়াসলি করব। তাই এখানে মান্না ভাইয়ের একটা ইন্টারভিউ অনেক সময় দেখা যায়, অনেক সময় আসে, অনেক সময় দেখা যায়, সেখানে উনি একটা কথা বলছে যে এই ইন্ডাস্ট্রিটা কেউ কারণ না, এখানে আমি আমার। তাই সবার জন্য শুভকামনা। তো এখানে আসলে আমি আমার